যে মেয়ে ঠিকমতো মেহেদি ধরতে পারে না, সেই মেয়ে আজ এত কষ্ট করে মেহেদি দিয়ে আবিরের নাম লিখেছে। কোথায় আবির একটু খুশি হবে তা না, রাগে নামটাই মুছে দিল। আবিরের কার্যকলাপে মেঘের গাল সহ পুরো মুখ লাল হয়ে গেছে। নিরুদ্যম ক্রোধে আবিরের চোখ জ্বলছে। মেঘ জড়বস্তুর ন্যায় স্তব্ধ হয়ে আছে, ওষ্ঠদয় অবিরাম কাঁপছে। আবির ক্রোধান্বিত কণ্ঠে বলে, সবকিছুর একটা লিমিট থাকা দরকার। তুই কি ভাবছিস তুই যা ইচ্ছে করবি আর কেউ তোকে কিচ্ছু বলবে না? কোন সাহসে আমার নাম লিখেছিস? একদমে কথাগুলো বলে দাঁতে দাঁত চেপে ধরল। চোখ ফেটে যেন আগুন বের হচ্ছে। আবিরের অগ্নিদৃষ্টি দেখে মেঘের বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আবির ভাইয়ের এই রূপ আর কখনো দেখেনি সে। ভয়ে বুক কাঁপছে, অক্ষিপট ভিজে আসছে। হঠাৎ হাতে ব্যথা অনুভব হওয়ায় চিবুক নামিয়ে তাকালো হাতে। আবির মেঘের হাতটা এখনো শক্ত করে চেপে ধরে আছে। অতীব ব্যথা অনুভব হওয়া সত্ত্বেও মুখ ফুটে কিছু বলতে পারছে না মেঘ। আবিরের অভিমুখে চেয়ে আছে, চোখ টলমল করছে, সাথে হৃদয়ে জমেছে এক আকাশসম অভিমান। পৃথিবীর বুকে সবচেয়ে নিষ্ঠুরতম মানুষটার চোখে বিবশ হয়ে চেয়ে আছে। অকস্মাৎ পল্লব ঝাপটাতেই অষ্টাদশীর গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। আবির কপাল গুটিয়ে প্রখর নেত্রে খেয়াল করল। প্রণয়ের নারীর চোখে পানি দেখে আবিরের মেজাজ দ্বিগুণ পরিমাণে খারাপ হলো। রাগে কটমট করে বলল, চুপ, একদম কাঁদবি না। এক ফোঁটা পানি মাটি স্পর্শ করতে দেরি হলেও আমার হাত তোর গাল স্পর্শ করতে দেরি হবে না। ভয়ে মেঘের সর্বাঙ্গ কম্পিত হলো। ডান হাতে তাড়াতাড়ি করে চোখ মোছার চেষ্টা করল। গাল বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। চোখ মুছে কুলাতে পারছে না। ভেতর ফেটে কান্না আসছে তার। কোনোভাবেই সেই ক্রন্দন আটকাতে পারছে না। বুকের ভেতর জমা অভিমানগুলো ক্রমশই বেড়ে চলেছে। আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, আমি জানি আমার গতিবিধি তোর হৃদয়ে আঘাত করছে, কিন্তু আমি নিরুপায়। বিশ্বাস কর, যেই হাত দিয়ে আজ নামটা মুছেছি, সেই হাত দিয়েই একদিন তোর হাতে আমার নাম লিখে দেব। শুধু মেহেদি দিয়ে নয়, কাগজে কলমে লিখিত থাকবে, শাহজাদুল খান আবির শুধুই মাহাদিবা খান মেঘের। সেই নাম হবে চিরস্থায়ী। পৃথিবীর কেউ কোনো দিন সেই নাম মুছতে পারবে না, ইনশাল্লাহ। অতিরিক্ত কান্নায় মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। শ্বাস ফেলতে পারছে না। ঘন ঘন শ্বাস নিচ্ছে আর চোখ মুছছে। মেঘের এই অবস্থা দেখে আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কি হলো? ধমকের শব্দে মেঘ হচকচিয়ে তাকালো। কান্না ভেজা চোখের পাপড়ি, লাল বর্ণের কপল আর লেপটে যাওয়া কাজল দেখে অষ্টাদশীকে জড়িয়ে ধরার প্রবল ইচ্ছে জাগছে আবিরের অন্তরে। হঠাৎ মেঘের চোখ পড়ে মালার দিকে। নতুন জামাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। মালাকে দেখেই মেঘের পুরনো ঘটনা মনে পড়েছে। ভেতরে জমা অভিমানরা অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে। মেঘ কান্না জড়িত কণ্ঠে বলল, প্রতিনিয়ত থাপ্পড়ের ভয় না দেখিয়ে আপনি বরং আমায় একেবারে মেলে ফেলুন। দুনিয়ার সবাই ধোয়া তুলসী পাতা, একমাত্র আমি ব্যতীত। কারো দোষ আপনার চোখে পড়ে না, শুধু আমারগুলোই চোখে পড়ে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, কি বলতে চাচ্ছিস? অন্য কেউ তো হাতে নাম লিখেছে, কই, তাকে তো কিছুই বললেন না। মেঘ এইটুকু বলেই থেমে গেছে। আবির অবাক লোচনে মেঘকে দেখছে। পেছনে ফিরে মালাকে একবার দেখে নিল। পুনরায় মেঘের দিকে চেয়ে ঢোক গিলে ভারী কণ্ঠে বলল, সব মেয়ের ওপর নজরদারি করার দায়িত্ব আমি নেইনি, আর যার তার ওপর আমি আবির অধিকারও খাটাই না। তোর ওপর আমার যতটা অধিকার আছে তা আর কারো ওপর নেই। মেঘ মালার দিকে তাকিয়ে থেকেই রাগে ফুঁসতে ফুঁসতে বলল, যে অধিকারবোধের সবটুকু জায়গা জুড়ে শুধু রাগ আর অসন্তোষ, প্রয়োজন নেই সেই অধিকার দেখানোর। মেঘের মুখে বিষ বাক্য শুনে আবির বিমোহিত নয়নে স্তিমিত মুখের পানে চেয়ে আছে। কয়েক সেকেন্ডের ব্যবধানেই হঠাৎই মেঘের হাত ছেড়ে দিয়েছে। আবির হাত ছাড়তেই মেঘের হুঁশ ফিরে। মালার প্রতি তীব্র আক্রোশে কি নাকি বলে ফেলেছে, সে নিজেও জানে না। এইদিকে আবির প্রবল চেষ্টায় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল, কিন্তু মেঘের কথায় সেই রাগ দ্বিগুণ বেড়েছে। হাতে থাকা মেহেদিটা ছুঁড়ে ফেলে দিল। মেঘ আবিরকে দূর থেকে দেখেই তানভীর ভয়ে তটস্থ হয়ে আছে। সঙ্গে সঙ্গে ওদের কাছে আসে। তানভীর কাছাকাছি এসে নরম স্বরে মেঘকে ডাকল, বনু। মেঘ সিক্ত চোখে তাকাতেই তানভীরের বুক কেঁপে উঠল। প্রগাঢ় চোখে তাকালো আবিরের অভিমুখে। তানভীরের দৃষ্টিতে ব্যাকুলতা। বনু কেন কাঁদছে তা জানার জন্য ব্যাকুল হয়ে গেছে। আবির বাড়ি থেকেই বলে আসছিল, মেঘ কাঁদলে মালার খবর আছে। তবে কি কোনো অঘটন ঘটতে চলেছে? হয়েছেই বা কি? তানভীরের উপস্থিতিতে মেঘ ভীষণ অস্বস্তিতে পড়ে গেছে। আবির ভাইয়ের নাম লিখেছে, এটা তানভীর জানতে পারলে কি হবে সেটা ভেবেই ভয়ে চোখ নামিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আবির আর চোখে চেয়ে মনে মনে বলল, প্রয়োজন নেই বললেই তো আমি তোকে ছেড়ে দিতে পারবো না। তুই যদি আমার রাগের কারণ নাই বুঝিস, তবে আমার অর্ধাঙ্গিনী হবি কেমন করে? মেঘ একটু দূরে যেতেই তানভীর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, বনু কাঁদছে কেন ভাইয়া?
আবির কিছু বলতে পারছে না, কথা আটকে আসছে তার। বারবার ঢোক গিলে ভেতরের কষ্ট লুকানোর চেষ্টা করছে। যেই মেঘের জন্য আবির নিজের জীবন দিতে রাজি, সেই মেঘ আজ এত বড় বড় কথা বলেছে। আবিরের অস্বাভাবিক অবস্থা দেখে তানভীর আবিরের বাহু ধরে ডাকল, ভাইয়া কি হয়েছে? আবির ঘাড় ঘুরিয়ে তানভীরের মুখের দিকে চাইল। আবিরের চোখের প্রতিটা শিরা উপশিরা রক্তাভ হয়ে আছে, দৃষ্টিতে তীব্র আগুন নির্গত হচ্ছে। প্রখর তপ্ত স্বরে বলল, তোর বোন মেহেদি দিয়ে আমার নাম লিখেছে। কি সর্বনাশ! একটাবারের জন্যও ভাবল না বাসার কারো চোখে এই নাম পড়লে কি অবস্থা হতে পারে। ওকে কিভাবে বোঝাবো? এখন আমার পক্ষে ওর মাত্রা অতিরিক্ত পাগলামি সাপোর্ট করা সম্ভব না। আমার মনের অবস্থা বলতে পারছি না, কারণ এই বয়সে ওকে পারিবারিক ঝামেলায় কোনোভাবেই জড়াতে চাই না আমি। তানভীর আবিরের কথাগুলো শুনে ঠান্ডা কণ্ঠে বলল, তুমি মাথা ঠান্ডা রাখো প্লিজ ভাইয়া। তোর বোনের জন্য কি পরিমাণ পীড়া আমি সহ্য করতেছি, এর একাংশ যদি তোর বোন বুঝত। কথাগুলো বলেই আবির দীর্ঘশ্বাস ছাড়ল। মেঘকে জেনে বুঝে কখনো কষ্ট দিতে চায় না আবির, কিন্তু মাঝে মধ্যে বাধ্য হয়ে নিজের অনিচ্ছা সত্ত্বেও মেঘকে শাসন করতে হয়। মিম্বা আদিও যদি মেঘের হাতে আবিরের নাম দেখে, সেই কথা আদির মা, মেঘের মা, আবিরের মায়ের কান পর্যন্ত যেতে বেশি সময় লাগবে না। মা কাকি জানা মানেই বাবাদের কানে পৌঁছাবে। বাসার মানুষ কিছু টের পেলে কি হবে, এটা ভেবেই নিজের মনের বিরুদ্ধে গিয়ে প্রেয়সীর হাতে জলজল করা নিজের নামটা মুছে যতটা কষ্ট মেঘকে দিয়েছে, তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট আবির পাচ্ছে। তানভীর কিছু বলতে যাচ্ছিল, হঠাৎই আলী আহমদ খান কিছুটা দূর থেকে ডাকলেন, আবির, কোনো সমস্যা? আলী আহমদ খানের ডাকে আবির আর তানভীর দুই ভাই আটকে ওঠে। আবির নিজেকে সামলে আস্তে করে গলা ঝেড়ে ধীর কণ্ঠে বলল, কিছু হয়নি আব্বু। আবিরের রক্তিম ও খিচুগোল এখনও অপরিবর্তিত, চোখে মুখে লেপ্টে আছে তীব্র আক্রোশ। এ অবস্থায় আব্বুর মুখোমুখি হওয়া কোনোভাবেই সম্ভব না। এজন্য কয়েক কদম এগিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। আলী আহমদ খান তানভীরের কাছে এসে শুধালেন, কি হয়েছে আবিরের? তানভীর সোজাসাপটা জবাব দিল, তেমন কিছু না বড় আব্বু, শরীরটা বোধহয় একটু খারাপ লাগছে। আলী আহমদ খান আবিরকে এক পলক দেখে একটু উঁচু গলায় বললেন, প্রথমবারের মতো মেহমানদারি করেছে, খারাপ লাগাটা তো স্বাভাবিক। আবির হাত দিয়ে মুখ মুছতে মুছতে চলে যেতে নিলে আলী আহমদ খান পুনরায় বললেন, কোথায় যাচ্ছ? খাওয়ানো শেষ হয়নি আব্বু। আবিরের আব্বু স্বাভাবিক কণ্ঠে বললেন, খাবারের ওইখানে আর যেতে হবে না, তোমরা দুই ভাই বরং দেখে আসো নতুন জামাইয়ের ঠিকমতো আপ্যায়ন করা হচ্ছে কিনা। আচ্ছা বলে বাধ্য ছেলের মতো আবির স্থান ত্যাগ করল। তানভীরও আবিরকে অনুসরণ করল। চোখে মুখে পানি দিয়েও রাগ কন্ট্রোল করতে ব্যর্থ হলো। যেতে যেতে দুই ভাইয়ের মধ্যে আরও কিছুক্ষণ বাক বিদণ্ডা চলল। কি হচ্ছে আর কি হতে যাচ্ছে সেই সব ভেবেই তানভীর ঘাবড়ে যাচ্ছে। তারপরও ভাইকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করল। আবিরের ক্রোধের কাছে সবই বৃথা। স্টেজের কাছে যেতেই চোখ পড়ল মালার দিকে, সাথে 3-4 জন কাজিন। মেঘের বলা কথাটা মনে পড়ে গেছে, অন্য কেউ তো হাতে নাম লিখেছে, কই তাকে তো কিছুই বললেন না। আবির সূক্ষ্ম নেত্রে মালার হাতটা খেয়াল করেছে। হঠাৎই চোখে পড়ে বড় করে লেখা এই অক্ষরটা। মেঘ যতটা জায়গা নিয়ে আবিরের নাম লিখেছে, প্রায় ততটুকু জায়গা নিয়েই মালার অক্ষরটা লিখেছে। মালা আবিরকে দেখে লাজুক হাসল। এতে আবিরের মেজাজ আরও বেশি খারাপ হলো। আবিরের দৃষ্টিতে তিক্ততা, কোনো দিকে না তাকিয়ে চলে গেল। মেহমান খাওয়ানো প্রায় শেষের দিকে। সাকিবের রুম থেকে বেরিয়ে উঠানের মাঝখান থেকে আবির উচ্চস্বরে ডাকল, সাকিব। আবিরের রাগী কণ্ঠ শুনে সাকিবের সঙ্গে 3 মামাও অবাক চোখে তাকালেন। ছোট মামা সাকিবকে উদ্দেশ্য করে বললেন, কি হয়েছে দেখতো গিয়ে। আচ্ছা। সাকিব 2 হাত কোনো মতে ধুয়ে ছুটে আসলো। আবির পাঞ্জাবির হাত ভাঁজ করতে করতে রাগান্বিত কণ্ঠে বলল, মালাকে নিয়ে বাড়ির পেছনে আয়। সাকিব আশেপাশে তাকালো। তানভীরের চিন্তিত মুখবিবর আর আবিরের রাগান্বিত কণ্ঠ শুনেই বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে। সাকিব মোলায়েম কণ্ঠে প্রশ্ন করল, এখনই? আবির নিস্তব্ধ কণ্ঠে বলল, রাইট নাও। ওকে ভাইয়া। মেঘ রুমে আসার পর থেকে কেঁদেই যাচ্ছে। মালার উস্কানিতেই মেঘ এমন কাণ্ড করেছে, না হয় কখনোই সে এমনটা করতো না। বিষয়টা নিয়ে যত ভাবছে তত বেশি কান্না পাচ্ছে। আবির ভাইয়ের আচরণের থেকেও নিজের ওপর বেশি রাগ উঠতেছে। নাম লেখার সময় একবারের জন্য বাসার কথা মনে হয়নি তার, শুধু মালার প্রতি জেদেই কাজটা করেছিল। আবির ভাই রাগে নামটা মুছে দিয়েছেন, অথচ আব্বু বড় আব্বু দেখলে কি যে হতো, হয়তো বাড়িতেই ঢুকতে দিত না। আদৌ বাড়ির কেউ হাতের নামটা দেখে ফেললো কিনা এটা ভেবেই ভয় পাচ্ছে ও। এই ঘটনার পর আবির ভাইয়ের সাথে কথা বলা তো দূর, সামনে দাঁড়ানোর মতো অবস্থা নেই মেঘের। নিজের করা অপকর্মের জন্য লজ্জিত। আবিরের প্রতি সুপ্ত অভিমান, মালার প্রতি ক্ষোভ, সবকিছু মিলে অষ্টাদশীর কোমল মনটাকে বিষিয়ে দিয়েছে।
গতকাল থেকে আজ নাগাদ আবিরের সঙ্গে কত ভালো সময় কাটছিল। একটা ভুলের কারণে সবকিছু শেষ হয়ে গেল। আবিরের সামনে কিভাবে দাঁড়াবে এটা ভেবে আরো বেশি কান্না পাচ্ছে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। নিঃসঙ্গতায় ছেয়ে গেছে মেঘের মন। অষ্টাদশীর মেঘাচ্ছন্ন মনের অস্ফুট বাসনা ডিসেম্বরের কনকনে ঠান্ডার মধ্যেও যদি ভারী বর্ষণ হতো, বৃষ্টির মতোই মেঘের মনের সকল শঙ্কা, আক্রোশ, শোক সব ধুয়ে মুছে যেত। আচমকা তানভীর দরজা থেকে ডাকল, বনু আসবো? মেঘ তাড়াতাড়ি করে চোখ মুছতে মুছতে উঠে বসল। বিস্মিত কণ্ঠে বলল, আসো। তানভীর নরম কণ্ঠে বলল, মন খারাপ কেন? এমনি। উচ্ছ্বাসিত কণ্ঠে তানভীর পুনরায় বলল, থাক আর কাঁদতে হবে না, তোকে এখনই বিয়ে দিচ্ছি না। মেঘ অবাক চোখে তাকিয়ে রইল। তানভীর হাসছে। তানভীরের হাসি দেখে মেঘ মন খারাপ করে বলল, ভাইয়া তুমি এখন যাও। তানভীর গলা খাকারি দিয়ে পুনরায় বলল, তোকে শাস্তি না দিয়ে তো যাব না। ঠোঁট ভিজিয়ে চিন্তিত হয়ে প্রশ্ন করল, কিসের শাস্তি? আতঙ্কে মেঘের বুক কেঁপে উঠল। তবে কি আবির ভাই সবাইকে বলে দিয়েছে ভাইয়া তারই শাস্তি দিতে এসেছে? মেঘ চিবুক নেমে গলায় আটকালো। ভয়ে হাত পা কাঁপছে। আজ কোনোভাবেই রক্ষা নেই। তানভীর হাসি মুখে উত্তর দিল, তুই যে শুধু ভাইয়ার সঙ্গে ছবি পোস্ট করলি, আমার সঙ্গে করলি না কেন? কাজটা কি ঠিক করেছিস? মেঘ নিশ্চুপ। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাত পা অবশ হয়ে যাচ্ছে। মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও বলল, এটার শাস্তি স্বরূপ তুই এখন ফ্রেশ হয়ে নিচে যাবি, আমার সঙ্গে ছবি তুলবি, সেই ছবি পোস্ট করবি। মেঘ প্রখর নেত্রে তানভীরকে দেখছে। ভাইয়ের হাসি মুখ দেখে মেঘ না চাইতেও হাসল। মেঘের মুখে হাসি দেখে তানভীর স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। একদিকে আবিরের রাগ, অন্যদিকে মেঘের কান্না। ভাই হিসেবে তানভীরকে দুই দিকই সামলাতে হয়। তানভীরের কথা শুনে মেঘের মনের ভয় অনেকাংশে কেটে গেছে। সকালবেলা ছবি পোস্ট করার সময় তানভীরের কথা মনে ছিল না মেঘের। কোনো কিছু না ভেবেই আবিরের সাথে ছবি পোস্ট করেছিল। সারাদিনে আর মোবাইল ধরা হয়নি। মেঘ নিচে নামতেই মিম আর আদি দুজনেই ছবি তোলার জন্য ছুটে আসছে। তানভীর আগেই ওদের বলে গিয়েছিল। তানভীরের সঙ্গে ছবি তোলার পর তানভীর নিজেই সেখান থেকে একটা ছবি মেঘের ফেসবুক আইডিতে পোস্ট করেছে। তারপর মিম আদির সঙ্গে নবদম্পতির সঙ্গে ছবি তুলেছে। মিম হঠাৎই মেঘের হাত ধরে প্রশ্ন করল, আপু মেহেদি দিয়ে হাতটা এমনভাবে নষ্ট করেছো কেন? আদিও মেঘের হাতটা খেয়াল করে বলল, মেঘাপু তোমার হাতটা খুব পচা দেখাচ্ছে। মেঘ মৃদু হাসল। ভাই বোনদেরকে তো বলতে পারবে না আবির ভাইয়ের নাম লেখার শাস্তি স্বরূপ আবির ভাই হাতটা নষ্ট করেছে। মাইশা সবার দিকে এক পলক তাকিয়ে তানভীরকে প্রশ্ন করল, আবির কোথায়? ভাইয়া ফ্রেশ হতে গিয়েছিল, আসতেছে। ও আচ্ছা। আবির ভাই আসতেছে শুনেই মেঘের বক্ষস্থলে কম্পন শুরু হয়ে গেছে। পা কাঁপছে। আবির ভাইয়ের মুখোমুখি হওয়ার জন্য অষ্টাদশীর বিন্দুমাত্র সাহস বেঁচে নেই। চলে যাওয়ার জন্য দুই পা বাড়াতেই আবির উপস্থিত হলো। পাঞ্জাবি পাল্টে খয়েরি রঙের শার্টের সাথে কালো প্যান্ট ইন করে পড়েছে। ভেজা চুলগুলো হাত দিয়ে সেট করেছে। সাথে বডি স্প্রে ঝাঁঝালো গন্ধ অষ্টাদশীর হৃদয় কেড়ে নিচ্ছে। যতই রাগ, অভিমান আর মনোমালিন্য থাকুক না কেন, প্রিয়জনের উপস্থিতি যেন সব সমস্যার একমাত্র সমাধান। সব ভুলে মেঘ ব্যগ্রভাবে আবিরকে দেখছে। হৃদয়ে ঝড় চলছে। ঝড়ের আভাস বুঝতে পেরে আবির নিজের দৃষ্টি প্রতিরুদ্ধ করে পাশ কেটে স্টেজে চলে গেল। আবির আশায় নতুন করে আবারও ছবি তোলা হচ্ছে। 5 ভাই বোন, মাইশা আর তার হাজবেন্ডের সঙ্গে। সাকিব, মামারা, বাবা, চাচা মোটামুটি সবার সঙ্গেই ছবি তুলেছে। বেশ কিছু ছবিতে মেঘ আবির পাশাপাশি থাকলেও কেউ কারো দিকে তাকায়নি। ছবি তোলা শেষ হতেই মেঘ হালিমা খানের সাথে বাড়ির ভেতরে চলে গেছে। ছোটবেলা থেকেই মেঘের অভ্যেস, কারো প্রতি অভিমান হলে সেটা প্রকাশ করতে না পারলে গম্ভীর হয়ে যায়। কারোর সাথে বেশি কথা বলে না, মায়ের পেছনে ঘুরঘুর করে। আচমকা বিয়েবাড়ির অভিলাষ বদলে গেছে। চারিদিকে কান্নার রব। কনে পক্ষের জন্য সবচেয়ে কষ্টকর মুহূর্ত হলো কনে বিদায়। গায়ে হলুদ, মেহেদি, বিয়ে পর্যন্ত সবার মধ্যে যতটা আমেজ থাকে, কনে বিদায়ে সবটাই অভিসঙ্গে মিশে যায়। জন্মের পর থেকে 20-25 বছর এক বাড়িতে বেড়ে ওঠা মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় অচেনা পরিবারে। বাবা মা ভাই বোনদের প্রতি এত বছরের ভালোবাসা, আবেগ, অনুভূতির বাঁধন ছিঁড়ে চিরতরে চলে যেতে হয়। বিয়ে নামক সামাজিক বন্ধনের কারণে বাবা মায়ের আদরের বড় করা রাজকন্যারা বাবার বাড়ির মেহমান হয়ে যায়। শুরু হয় এক নতুন জীবন। যেই জীবনের প্রথম লড়াইটাই হলো অচেনা অপরিচিত মানুষগুলোকে আপন করে নেওয়া। বড় মামার বড় মেয়ে মাইশা, তাই সবার খুব আদরের। বড় মামা মামি মাইশার বাঁধভাঙা কান্না দেখে বিয়েবাড়ির প্রতিটা মেহমান কাঁদছে। বোনকে জড়িয়ে ধরে অবিরাম কাঁদছে মালা আর দিশা। দিশার থেকেও মালার কান্নার গভীরতা অনেক বেশি। দুই বোনের সম্পর্ক ছিল বন্ধুর মতো। মাইশার বড় ভাই না থাকায় আবির, তানভীর, সাকিব আর একটা কাজিনকে
মাইশার সাথে শ্বশুরবাড়িতে যেতে হবে, তবে তারা রাতেই চলে আসবে। মেয়েদের মধ্যে স্মৃতি আর দিশা যাচ্ছে মাইশার সঙ্গে। সবার থেকে বিদায় নিয়ে নবদম্পতি গাড়িতে উঠল। ফুল দিয়ে সজ্জিত এক সাদা রঙের প্রাইভেট কার ধীর গতিতে যাত্রা শুরু করেছে। গাড়ি চলছে ধীর গতিতে। মাইশা কেঁদেই যাচ্ছে। একপাশে দিশা, অপর পাশে মাইশার হাজব্যান্ড। বাড়ির আত্মীয় স্বজনদের কান্নার শব্দ। মাইশার বিদায়ের পর আত্মীয়দের ভিড় ঠেলে সেই যে মালা রুমে ঢুকেছে, রুম থেকে আর বের হয়নি। মেঘ বিকেল থেকেই মায়ের সঙ্গে ঘুরঘুর করছে। মাইশা আপুর কান্না দেখে নিজের অজান্তেই মেঘের চোখ বেয়ে অনর্গল জল পড়ছিল। মায়ের আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে আঁচল ভিজিয়ে ফেলেছে। আজ এত কাছে থেকে কোণে বিদায় দেখে মেঘের নিজের প্রতি প্রচণ্ড ভয় কাজ করছে। সে যে সামান্য কারণে কেঁদে কেটে একাকার অবস্থা করে, বিয়েতে কি অবস্থা হবে? তৎক্ষণাৎ মনে মনে বিড়বিড় করল, আবির ভাইকে বিয়ে করলে তো আমার বিদায়ও দেবে না, আর আমাকে কাঁদতেও হবে না। কান্নায় ভেজা চোখ, গাল বেয়ে পড়া পানির দাগ, তার সঙ্গে মুখের অকৃত্রিম মায়াবী হাসি। একটা বয়স পর থেকে মেয়েটা সবকিছুর সঙ্গে নিজেকে তুলনা করে। তেমনি মাইশা আপুর বিদায় দেখে মেঘ নিজের চিন্তায় মগ্ন হয়ে গেছে। তবে অকৃত্রিম অকৃপণ হাসিটা বেশি সময়ের জন্য স্থির হতে পারেনি। আবির ভাইয়ের লেপটে দেওয়া মেহেদির দিকে নজর পড়তেই মনটা খারাপ হয়ে গেল। আনমনে বিড়বিড় করে বলল, আবির ভাইয়ের অনুভূতির রাজ্য জুড়ে কোন মহেয়সীর বসবাস? আমার হাত থেকে নাম মোছার কারণ কি শুধুই পরিবার, নাকি অন্য কোনো রমণী? সন্ধ্যার বেশ খানিকটা সময় পর বিয়েবাড়ির পরিবেশটা কিছুটা স্বাভাবিক হয়েছে। আবিরের মামারা, আবিরের বাবা, চাচ্চু, মাইশার মামা, খালু সবাই একসঙ্গে আড্ডা দিতে বসেছে। যার যার ব্যবসা, চাকরি, সন্তান নিয়ে কথা বলতে বলতে আবিরের বিয়ের কথা উঠেছে। আলী আহমদ খানকে প্রশ্ন করায় তিনি স্বাভাবিকভাবেই উত্তর দিয়েছেন, ছেলে রাজি থাকলে আগামী বছরই ছেলেকে বিয়ে করাবো। মিম, মেঘ, আদি মাইশার কাজিনদের সঙ্গে কিছু গল্প করছিল। মালা আপুকেও ডেকেছিল, কিন্তু মালা দরজা খুলেনি। সবার ডাকাডাকিতে অনেকক্ষণ পর মালার রুম থেকে বেরিয়ে এসেছে। মিমরা তখন রাতের খাবার খাচ্ছিল। কাঁদতে কাঁদতে মালার চোখ মুখ ফুলে গেছে। সারা দিন খায়নি, তাই জোর করেই খেতে বসানো হয়েছে। মালার প্রতি মেঘের বিতৃষ্ণা আর ক্ষোভ থাকলেও বোনের প্রতি বোনের ভালোবাসা দেখে মেঘের বড্ড মায়া হচ্ছে। মেঘ নিজে থেকেই মালার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছে, কিন্তু মালার আচরণে মনে হচ্ছে মেঘকে সহ্যই করতে পারছে না। তা বুঝতে পেরে মেঘ রুমে চলে গেছে। সারাদিনের ক্লান্তিতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই ঘুমের দেশে পাড়ি দিয়েছে। আবিররা ফিরেছে প্রায় রাত 10টার দিকে। ততক্ষণে বিয়ে বাড়ির হইচই শেষ। শীতের সময় 10টা মানেই গভীর রাত। মামিরা ব্যতীত সকলেই শুয়ে পড়েছে। আবিররা ফ্রেশ হয়ে উঠোনের শেষ প্রান্তে আগুন জ্বালিয়েছে। আবার কবে কাজিনরা একত্রিত হতে পারবে জানা নেই। দিনটাকে স্মরণীয় করে রাখতেই সমবয়সী সকলেই গভীর রাতে আগুন পোহাচ্ছে আর সবার জীবনের গল্প বলছে। ঘণ্টাখানেক গল্প করার পর সাকিব তানভীরের উদ্দেশ্যে বলল, কিরে তানভীর, তোর অন্তরের প্রদেশে যে এক ললনী বসতি স্থাপন করেছে তা তো বললি না? তানভীর কণ্ঠ খাদে নামিয়ে উত্তর দিল, তেমন কিছু না। তুই বলবি কিনা বল। কি বলবো? তুই মেঘবতীর বান্ধবীকে কবে থেকে পছন্দ করিস? কিছুদিন হবে। সাকিব মাথা চুলকে শুধালো, আমি তো শুনেছিলাম তুই অনেক বছর যাবৎ বন্যাকে ফলো করিস। তানভীর ভ্রু কুঁচকে উত্তর দিল, এত বছর কি আমার জন্য ফলো করেছি নাকি? ভাইয়াই তো বলেছিল বনুর কাছের বান্ধবীদের ওপর নজরদারি করার জন্য। আবির প্রখর নেত্রে তানভীরকে দেখে বলল, আমি না হয় নজরদারি করতে বলেছিলাম, প্রেমে তো পড়তে বলিনি। সাকিব ভাব নিয়ে বলল, কথা সত্য। তানভীর মন খারাপ করে উত্তর দিল, প্রেমে পড়েছি কি পড়িনি সেটা তো আর সেই মেয়ে জানে না। আমি কখনো বলতেও যাব না, তাইলেই তো হবে। সাকিব আর আবির দুজনেই সশব্দে হেসে উঠল। সাকিব হাসি মুখে বলল, এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আমরা তো মজা করছি। তুই শুধু বল প্রেমে পড়লি কবে, তাহলেই হবে। আবিরের হাসি দেখে তানভীর এক বুক সাহস নিয়ে বলা শুরু করলো, বনুদের বিদায় অনুষ্ঠানে বনুকে নিয়ে কলেজে গিয়েছিলাম। ভাইয়া বারণ করেছিল বিধায় বনুকে শাড়ি পরতে নিষেধ করেছিলাম, কিন্তু কলেজ গেটে ওনাকে শাড়ি পরা অবস্থায় দেখে আমার মনোযোগ থমকে গিয়েছিল। বুকের ভেতর একরকম অদ্ভুত মায়া কাজ করছিল। বনুর ফ্রেন্ড হিসেবে মেয়েটাকে ছোট থেকেই দেখে আসছি, অথচ কখনো এমনটা মনে হয়নি। সেদিন তাকে দেখে মনে হয়েছিল আজীবন ক্লান্তিহীন তাকিয়ে থাকলেও তাকে দেখার তৃপ্তি মিটবে না। আবির, সাকিব সহ বাকিরাও মুগ্ধ আখিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। তা দেখে তানভীরই লজ্জায় পড়ে গেছে। সাকিব মৃদু হেসে সোজাসাপটা জবাব দিল, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত যে তোকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে টেনে এনেছে। বিষাদ ছুতে যাওয়া তানভীর পুনরায় কারো মোহমায়ায় জড়িয়েছে। আবির হিমশীতল কণ্ঠে বলল, তুই ঠিক থাকলে বাকিটা আমি সামলে নেব, কিন্তু একবার যদি তোর মধ্যে উল্টাপাল্টা কিছু দেখি তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। তানভীর ঘাড় বেঁকিয়ে সম্মতি দিল।
মিমের ডাকে সকাল সকাল ঘুম ভাঙে মেঘের। মেঘ ঘুম ঘুম চোখে তাকাতেই মিম পুনরায় বলল, ভাইয়া তোমায় রেডি হতে বলেছে। মেঘ ঘুমের ঘোরেই বলল, কেন? তোমায় ঢাকা নিয়ে যাবে। এখন? হ্যাঁ, ভাইয়া রেডি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ওঠো। মিমের কথা শুনে মেঘের ঘুম উধাও হয়ে গেছে। এক লাফে শোয়া থেকে উঠে বসে মেঘ আশেপাশে তাকাচ্ছে। সদ্য ফোটা ভোরের আলোয় মেঘের কুহুকি মুখমণ্ডলে চিন্তার ছাপ স্পষ্ট। চোখ কসলাতে গিয়ে দৃষ্টি পড়ে হাতের দিকে। ক্ষণিকের ব্যবধানে ছোট্ট হৃদয়ে হানা দেয় রাজ্যের অভিমান। গতকাল সকালটা কত মিষ্টি ছিল, আবিরের কণ্ঠে ঘুম ভেঙেছিল, অথচ আজ অষ্টাদশীর হৃদয়ে পোষা ভালোবাসার অনুভূতিগুলো অভিসঙ্গে রূপ নিয়েছে। মেঘ অভিমানী কণ্ঠে বলে, ওনাকে বলে দিস বাসায় ফিরলে সবার সঙ্গেই ফিরব, আমি এখন ঘুমাবো, আমায় আর ডাকিস না। কথাটা বলেই মেঘ গায়ে লেপ জড়িয়ে শুয়ে পড়েছে। মিম বোনের কথা মতো নিচে গিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে। একে একে আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই ডেকেছে, কিন্তু মেঘের জিদের কাছে সকলেই হার মানতে বাধ্য হয়েছে। তানভীর শীতল কণ্ঠে আবিরকে বলল, বনু যেহেতু এখন যেতে চাচ্ছে না, জোর করে নেওয়ার চেয়ে পরে আমাদের সঙ্গে নিলে ভালো হতো না? আবির গম্ভীর কণ্ঠে বলল, ওকে রেখে যাওয়ার রিস্ক আমি নেব না। আমি আছি তো, মালার সঙ্গে কথা বলার সুযোগই দেব না। চোখে চোখে রাখবো বনুকে। কিভাবে ভরসা করব বল? নিজেকেই তো ভরসা করতে পারছি না। তোর বোন যেন কষ্ট না পায় তার জন্য যতটা সম্ভব সময় দিয়েছি, আশেপাশে থেকেছি, এমনকি 12 বছর পর ওর জন্যই মেহেদি ছুঁয়েছি। এত কিছু করেও তোর বোনের মুখে হাসি ধরে রাখতে পারলাম না। বনু এমনিতেই তোমার উপর রেগে আছে, ওর মনের বিরুদ্ধে জোর করে নিয়ে গেলে যদি আরও বেশি রেগে যায়। আবির নিশ্চুপ। মেঘকে নিয়ে দুশ্চিন্তা আবিরের মনেও ঘুরপাক খাচ্ছে। গতকাল মেঘের বলা কথায় আবির অনেক কষ্ট পেয়েছে। প্রচণ্ড ঠান্ডায় গভীর রাতে নদীর পাড়ে ঘন্টার পর ঘন্টা একাকী বসেছিল। হাত পা জমে বরফ হওয়ার জোগাড় হয়েছে, অথচ হৃদয়ের রক্তক্ষরণ থামানোর সামর্থ্য ছিল না। শেষ রাতে বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়েই রেডি হয়েছে। বাবা, কাকা আর মামাদের গতকাল রাতেই জানিয়ে দিয়েছিল আবির ঢাকায় ফিরবে বলে। সকাল সকাল নিশ্চিন্তে আলী আহমদ খান, মোজাম্মেল খান আর বড় মামা ঘুরতে বেরিয়েছেন। মেয়েকে উঠাতে ব্যর্থ হয় হালিমা খান। তানভীর আবিরকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে মনে হয় না এখন আর উঠবে, আজকের ক্লাস না হয় মিসই দিক। আবির রাশভারী কণ্ঠে বলল, 2 ঘন্টার জন্য ক্লাস মিস দেওয়ার কোনো মানেই হয় না। তোমরা আজকে থাকলে আমি কিছুই বলতাম না, একটু পর তোমরা যদি যাওই তাহলে এখন আমার সঙ্গে ক্লাসে যেতে সমস্যাটা কোথায়? তোর সাথে যেতে সমস্যা হবে কেন? ঠান্ডার মধ্যে উঠতে হয়তো আলসেমি করছে, আমি দেখছি। বলে আবির ঘরে ঢুকলো। মেঘের রুমের সামনে এসে চারপাশে চোখ বুলিয়ে দেখল। আশেপাশে কেউ নেই। বিছানায় লেপ মুড়ি দিয়ে মেঘ গভীর ঘুমে মগ্ন। ধীর গতিতে রুমে ঢুকে বিছানার পাশে বসল। ঘুমন্ত মেঘের মুখের পানে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সামনের দিকে ছোট চুলগুলো মেঘের গালে কপালে এলোমেলো হয়ে আছে। তা দেখে আবিরের ভ্রুযুগল কুঁচকে আসে। চুলগুলোকে বড্ড হিংসে হচ্ছে তার। অতি সামান্য কারণেই আবিরের নাক ক্রোধে ফুঁসে উঠেছে। দীর্ঘশ্বাস ছেড়ে 2 হাতের কনুয়ে ভর দিয়ে এগিয়ে গেল মেঘের কাছাকাছি। ফুঁ দিয়ে অগোছালো চুলগুলো সরানোর চেষ্টা করল। 2-1টা চুলের খোঁচায় মেঘ ঘুমের মধ্যেই বাম হাত দিয়ে বাকি চুলগুলো সরিয়ে কপালের উপর হাত রেখে পুনরায় ঘুমের রাজ্যে ডুব দিল। আবির মেঘের হাতের দিকে তাকাতেই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে থেকে মেঘের হাত নিজের কাছে টেনে আলতোভাবে ওষ্ঠ ছোঁয়ালো, মেহেদি দিয়ে ল্যাপটানো রঙের ওপর, যার কারণে আবিরের প্রেয়সীকে কাঁদতে হয়েছিল। আবির মেঘের হাতে হাত রেখেই মোলায়েম কণ্ঠে ডাকল, ম্যাম। মেঘের সাড়া নেই দেখে দ্বিতীয়বারের মতো হাতে চুমু খেয়ে হাত ছেড়ে পুনরায় কিছুটা উচ্চস্বরে ডাকল, ম্যাম। ঘুমন্ত কণ্ঠের আওয়াজ ভেসে আসলো, হুম। মেঘের নেশাক্ত আওয়াজে আবিরের হৃদয়ের রক্তক্ষরণ নিমেষেই থেমে গেছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝিলিক দেখা গেল। প্রেয়সীর ডাকের প্রতি উত্তরে সর্বদাই হুঁ বলা আবির আজ প্রেয়সীর মুখে এই শব্দ শুনে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। আনমনে বিড়বিড় করে বলল, উফ, আপনার ঘুম ভাঙানোর সম্পূর্ণ দায়িত্বটা যে কবে নিতে পারবো? আবির গলা খাকারি দিয়ে একটু গম্ভীর কণ্ঠে ডাকল, এর বেশি লেট হলে অফিস ক্লাস কোনোটাই ধরতে পারবো না কিন্তু। আবিরের কথা মেঘের কান পর্যন্ত পৌঁছাতেই সহসা চোখ মেলল। চোখ পড়ল আবিরের গম্ভীর নেত্রে। শ্যামবর্ণের পুরুষের কোমলপ্রাণ দৃষ্টি অকারণেই সেই পুরুষের প্রেমে পড়তে বাধ্য করে। হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠ জুড়ে অনুভূতিদের বিচরণ শুরু হয়েছে। আবিরের ছুরির ন্যায় চাহনি দেখে মেঘ পল্লব ঝাপটালো, দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। মনের পাড়ায় জমে থাকা অভিমানেরা ক্রোধে রূপান্তরিত হতে বেশি সময় লাগলো না। রাগান্বিত কণ্ঠে বলল, আমি এখন যাব না। বলতেই আবির বাজখাই কণ্ঠে বলল, তুই যাবি কিনা সেই সিদ্ধান্ত শুনতে আসিনি। 20 মিনিট সময় দিলাম, 20 মিনিটের মধ্যে রেডি হবি। মেঘের প্রবল জেদ আবিরের হুঙ্কারের সামনে নিস্তেজ হয়ে পড়েছে। মেঘ মিনমিনে স্বরে বলার চেষ্টা করল, আমি বললাম 19 মিনিট বাকি। মেঘ সরু নেত্রে আবিরের দিকে চেয়ে বিড়বিড় করে বলল, ফালতু বেটা।
আবির মেঘের চোখে চোখ রেখে বলল, 18। মেঘ বিড়বিড় করতে করতে তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকতে গিয়ে ছুটে এসে ব্যাগ থেকে ড্রেস বের করে পুনরায় ওয়াশরুমে ঢুকল। আবির মুচকি হেসে পকেট থেকে ফোন বের করলো। মেঘ ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে আবির বিছানায় হেলান দিয়ে ফোন চাপতেছে। মেঘ বের হতেই আর চোখে একবার দেখে নিল। ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধোয়ায় মেঘের হাত পা থেকে শুরু করে সারা শরীর অনবরত কাঁপছে। কাঁপাকাঁপি দেখে আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, খুব বেশি ঠান্ডা লাগছে? বাইকে যেতে পারবি নাকি গাড়ি নিয়ে যেতে হবে? আবির ভাইয়ের যত্ন দেখে প্রতিটা ক্ষণেই নতুন করে আবিরের প্রেমে পড়লেও আজ সবকিছু বিরক্ত লাগছে। বারবার শুধু মালা আপু আর নাম মোছার কথা মনে পড়ছে। আর মনে মনে বলছে, আবির ভাই শুধু আমাকে শাস্তি দিলেন, অথচ মালা আপুকে কিচ্ছু বললেন না। এখন আমার যত্ন নিতে হবে না। আবির আবারও শুধালো, কি হলো, গাড়ি বের করব? প্রয়োজন নেই। মেঘের অভিমানী স্বর বুঝতে পেরে আবির আর কথা বাড়ায়নি। রেডি হতে বলে নিচে চলে এসেছে। আবির মামি, নানু, কাজিনদের সঙ্গে কথা বলছে। মেঘ নিচে আসতেই মামিরা তাড়াতাড়ি করে পিঠা খেতে দিয়েছেন। এত সকালে রান্না হয়নি। না খেয়ে বের হলে বড় মামা রাগারাগি করবেন। আবির, সাকিব, তানভীর ওরা ভোরবেলা পিঠা খেয়েছিল। মেঘ অল্প খেয়ে সবার থেকে বিদায় নিয়ে নিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও মালার রুমে ঢুকলো। মালা শুয়ে শুয়ে ফোন চাপতেছিল। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আপু আসছি, ভালো থাকবেন। মালা মেঘের দিকে কেমন করে চেয়ে আছে। মিনিট খানেক নীরব থেকে কঠিন স্বরে বলল, তুমিও ভালো থেকো, খুব বেশি ভালো থেকো। মেঘ হতভম্ব হয়ে মালার মুখের পানে তাকিয়ে আছে। মালা ভেতরের সবটুকু আক্রোশ নিয়ে কথাটা বলেছে। মাইশা আপু যতটা ঠান্ডা, মালা ঠিক ততটাই উগ্র। সেটা তার আচরণেই প্রকাশ পায়। ভারী জ্যাকেট, হেলমেট, হ্যান্ডগ্লাভস, বুট পরে হাতের ব্যাগটা মাঝখানে রেখে বসেছে। সকলকে বিদায় দিয়ে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। সাকিব আর তানভীর গতরাত থেকে আবিরকে বোঝাচ্ছে, মেঘের আচরণে যতই খারাপ লাগুক, আবির সহজে সেটা মেঘের সামনে প্রকাশ করবে না। কিন্তু সেই খারাপ লাগার মাত্রা বেড়ে গেলে সবটা ঝড় আবিরের ওপর দিয়ে যাবে। রাগের বশে নিজের ক্ষতি না করে ফেলবে, এই ভয়ে আছে দুজন। বাইক চলছে নিজস্ব গতিতে। কিছু দূর গিয়ে আবির বাইক থামায়। নিজের ব্যাগ থেকে চাদর বের করে মেঘের গায়ে জড়িয়ে দিয়েছে। কিছু দূর এগিয়ে গিয়ে চায়ের স্টল থেকে চা খেয়েছে। ঢাকা পর্যন্ত পৌঁছাতে কম করে হলেও 10 বার বাইক থামিয়েছে। সচরাচর বাইক চালানোর সময় আবির এত ব্রেক নেয় না। গন্তব্যে পৌঁছে তবেই থামে। কিন্তু আজ তার ব্যতিক্রম হচ্ছে। প্রেয়সীর অভিমান ভাঙানোর ব্যর্থ চেষ্টা করছে বারবার। এতটা পথ একসঙ্গে এসেছে, কতবার বাইক থামিয়েছে, এটা সেটা কিনেছে, চা খেয়েছে, অথচ সম্পূর্ণ পথেই মেঘ নিশ্চুপ ছিল। ভুল করেও একটাবারের জন্য চোখ তুলে তাকায়নি। ভার্সিটির গেটের কাছেই বন্যা, লিজা, সাদিয়া, মিষ্টি, মিনহাস, তামিম সকলেই আড্ডা দিচ্ছিল। মেঘ তাদের দেখে আবিরকে বলল, এখানেই নামবো। আবির যথারীতি ব্রেক কষল। মেঘ নেমে হেলমেট খুলতেই তামিম আর লিজা একসঙ্গে বলল, ওই তো মেঘ এসেছে। বাকিরাও মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ ঘুরে ওদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল, কিন্তু এই হাসিতে নেই কোনো মুগ্ধতা। মেঘ কয়েক পা এগোতেই আবির পিছু ডাকলো, ক্লাস শেষ হলে ওয়েট করিস, আমি নিতে আসবো। বাইকে হেলমেট পরা আবিরকে দেখে মিনহাজ ভ্রু কুচকে তামিমের দিকে তাকালো। দুজন তাকাতাকি করলো কিছুক্ষণ। তামিম বন্যাকে জিজ্ঞেস করলো, বাইকারটা কে রে বন্যা? বন্যা মুচকি হেসে বলল, যার আশিকিতে মেঘ আসক্ত। মিনহাজ, তামিম সহ সাদিয়া, মিষ্টি সকলেই একসঙ্গে চেঁচিয়ে উঠল, হোয়াট? বন্যা ভ্রুক্ষেপহীন উত্তর দিল, এত অবাক হওয়ার কি আছে? মিনহাজ গম্ভীর কণ্ঠে শোধালো, কি হয় মেঘের? চাচাতো ভাই। আপন? হ্যাঁ। ততক্ষণে মেঘ কাছাকাছি চলে এসেছে। মেঘের গোমড়া মুখ দেখে সাদিয়া আহ্লাদি কণ্ঠে শোধালো, কি হয়েছে আমার জানুটার? বয়ফ্রেন্ড চলে যাচ্ছে বলে মন খারাপ? লিজা, সাদিয়া, মিষ্টি তিনজনেই উচ্চস্বরে হাসছে। বন্যা মৃদু হাসছে। মেঘ বন্যার দিকে রাগী চেহারায় তাকিয়ে আছে। সাদিয়ারা হাসলেও হাসি নেই তামিম আর মিনহাজের মুখে। দুই বন্ধু বারবার চাওয়াচাই করছে। শুভেচ্ছা ক্লাসের দিনে গেটের সামনে প্রথমবার মেঘকে দেখেই মিনহাজের ভালো লেগেছিল। অফিসে কাজ থাকায় তাড়াহুড়ো করে অফিসে চলে গিয়েছিল বিধায় মেঘের সঙ্গে কথা বলতে পারেনি। কিছুক্ষণ পর মেঘ আর বন্যা যখন ক্লাস খুঁজতেছিল, তখন মিনহাজ মেঘকে দেখে ইচ্ছাকৃত ধাক্কা দিতে চেয়েছিল, কিন্তু মেঘ সরে যাওয়ায় ধাক্কাটা লাগেনি। তারপর সিনিয়রের ভাব নেওয়া, ফাজলামো করা, বন্ধুত্ব সবটাই ছিল মিনহাজের প্ল্যান। একবার বন্ধুত্ব হয়ে গেলে সময় সুযোগ বুঝে প্রপোজ করবে, এই আশাতেই দিন গুনছিল। কিন্তু মেঘ অন্য পুরুষে আসক্ত শুনে মিনহাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। শীতের সকালেও মিনহাজের শরীর বেয়ে ঘাম ছুটছে, অস্বস্তি লাগছে, শুকনো গলায় ঢোক গিলল। মেঘ ঘড়িতে টাইম দেখে সবার উদ্দেশ্যে রাগ ঈশ্বরে বলল, তোরা কি ক্লাসে যাবি না? না, আমি একাই চলে যাব। যাব বলে ওরা ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। মিনহাজ ধীর পায়ে হাঁটছে আর তামিমকে উদ্দেশ্য করে বলছে, আমি যে মেয়েকে ভালোবেসে ফেলেছি তার কি হবে? টেনশন করিস না, চল ক্লাস শেষ করে আসি, তারপর মেঘকে নিয়ে বসবো।
মেঘের সাথে ওই ছেলের প্রেমের সম্পর্ক আছে নাকি শুধু ভালো লাগা সবটাই জেনে নেব। বন্যা সামনে থেকে ব্যস্ত গলায় বলল, কি রে, তোরা ক্লাস করবি না? তামিম উচ্চস্বরে বলল, এখনই আসছি। মিনহাজ হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়িয়ে তামিমের দিকে তাকালো। তামিম নিরুদ্বেগ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল, কি হয়েছে? তোর যদি বন্যাকে ভালো লেগে থাকে তাহলে প্রপোজ করে ফেল। মেঘের মতো বন্যার জীবনে কেউ থাকলে পরে কান্না করিস না। ক্লাস শেষ করে বের হতে না হতেই মিনহাজ বলল, চল তোদের আজকে ফুচকা খাওয়াবো। মিষ্টি প্রশ্ন করল, হঠাৎ কাহিনী কি? প্রেমে টেমে পড়েছিস নাকি? তোরা আমার বান্ধবী, তোদের খাওয়াতে কারণ লাগে নাকি? লিজা হাসতে হাসতে বলল, বান্ধবী বলেই আজ পর্যন্ত একটা চকলেটও কপালে জুটেনি। খাবি কিনা বল। অবশ্যই খাবো, চল। মিনহাজ মেঘের দিকে তাকিয়ে বলল, চল। মেঘ আস্তে করে বলল, তোরা যা, আমার ফুচকা খেতে ইচ্ছে করছে না। ফুচকা না খেলে অন্য কিছু খাবি, তবুও চল প্লিজ। আমি যাব না বললাম তো। লিজা, সাদিয়া, মিষ্টি আর তামিমের জোড়াজড়িতে মেঘ আর বন্যা দুজনেই রাজি হয়েছে। মিনহাজদের পরিচিত এক ফুচকার দোকানে সবার পছন্দ মতো খাবার অর্ডার দিয়েছে। চা খেতে খেতে গল্প করছে। তামিম মেঘকে প্রশ্ন করল, ওই ছেলেটা কি সত্যিই তোর বয়ফ্রেন্ড? মেঘ গম্ভীর গলায় জবাব দিল, না, দুর্ভাগ্যবশত উনি আমার চাচাতো ভাই। বন্যা ভ্রু কুচকে তাকিয়ে মেঘকে শুধালো, কালকে পর্যন্ত তো ওনার জন্য দেয়ানা ছিলি, ডেতে ছবি আপলোড করলি, আজ হঠাৎ কি হলো? কিছু না। মিনহাজ ভারী গলায় প্রশ্ন করল, তোদের কি রিলেশন চলে? না। তাহলে? মেঘ রাগে গজগজ করে বলল, একতরফা ভালোবাসা বুঝিস? আমি ওনাকে পছন্দ করি, কিন্তু উনি করেন না, এইটুকুই, এর বেশি প্রশ্ন করবি না। তামিম আর মিনহাজ চাওয়াচাই করে বলল, আচ্ছা তোরা বস, আমরা খাবার নিয়ে আসি। বন্যা এক দৃষ্টিতে মেঘকেই দেখে যাচ্ছে, একবারের জন্য পলক ফেলছে না। মেঘ চিবুক নামিয়ে বসে আছে। ছটফটে স্বভাবের মেয়েটা আজ এত শান্ত হয়ে বসে আছে। বন্যার একদম ভালো লাগছে না। মেঘকে আপাদ মস্তক দেখল, হাতের মেহেদি ক্লাসেও দেখেছিল, কিন্তু কিছু বলেনি। মেঘ কথা বলছে না দেখে মেঘের হাতের মেহেদি ডিজাইন দেখতে দেখতে বলল, এত সুন্দর করে মেহেদি কে দিয়ে দিল? আবির ভাই। বন্যা চোখ বড় করে তাকিয়ে বলল, কি? এটা কিভাবে সম্ভব? সত্যি? হ্যাঁ সত্যি। আবির ভাইয়া মেহেদি দিয়ে দিয়েছে, তারপরেও তোর মন খারাপ? মেঘ পুনরায় চিবুক নামালো। বন্যা হাত উল্টাতেই হাতের তালুতে ল্যাপটানোর রং চোখে পড়ল। স্বাভাবিক কণ্ঠে বলল, মাঝখানটা এভাবে নষ্ট করেছিস কেন? আমি করিনি। কে করেছে? আবির ভাই। ওমা, কেন? ওনার নাম লিখেছিলাম তাই। মেঘের কথা শুনে বন্যায় স্তব্ধ হয়ে আছে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। নির্বিকার হয়ে বসে আছে। মেঘের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে কিছু বললেই কেঁদে ভাসাবে। বন্যা আশেপাশে মাথা ঘোরালো। লিজারা একটু দূরে বসে তিনজন গল্প করছে, তামিম আর মিনহাজও দূরে। বন্যা অত্যন্ত যত্ন সহকারে মেঘের হাতে হাত বুলাতে বুলাতে নমনীয় কণ্ঠে শুধালো, নাম লিখেছিলি কেন? মেঘ অভিমানী কণ্ঠে বলা শুরু করল, আবির ভাইয়ের মামাতো বোন মালা, উনি অনেক দিন যাবৎ আবির ভাইকে পছন্দ করেন। আবির ভাই দেশে ফেরার পর একদিন আমাদের বাসায়ও আসছিলেন। তখন থেকেই ওনার ভাবসাব ভালো লাগেনি আমার। ওনাদের বাড়িতে যাওয়ার পর থেকেই আবির ভাইয়ের পিছু পিছু ঘুরঘুর করছিল, আমার সাথেও খারাপ ব্যবহার করেছে। শেষ পর্যন্ত ওনার হাতে এ লিখে আমায় দেখাচ্ছিল। সেই রাগে আমিও আমার হাতে আবির লিখেছিলাম, সেটা আবির ভাই দেখে এমন করেছে। অথচ মালা আপুকে কিছুই বললেন না। বিরহের অনলে পুড়ছে মেয়েটা। বেস্ট ফ্রেন্ডকে সান্ত্বনা দেওয়ার ভাষা পর্যন্ত খুঁজে পাচ্ছে না। স্থির দৃষ্টিতে চেয়ে বিড়বিড় করে বলল, উনি কি কোনোভাবে ওই মেয়েকে পছন্দ করেন? জানি না। তামিমরা খাবার নিয়ে চলে এসেছে। মেঘের চোখ টলমল করছে। তামিম খাবার দিতে দিতে বলল, কিরে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? সাদিয়া, মিষ্টি সকলে এবার মেঘকে লক্ষ্য করেছে। মেঘের মতো প্রাণোচ্ছল মেয়ের চোখে পানি, এটা কেউই মানতে পারছে না। একের পর এক প্রশ্ন করছে। বন্যা সবার উদ্দেশ্যে গুরুতর কণ্ঠে বলল, কিছু হয়নি, এমনিতেই, তোরা খা। মিনহাজ, তামিম, মেঘ আর বন্যা মুখোমুখি বসেছে। মিনহাজ খাচ্ছে, খানিকক্ষণ পরপর মেঘকে দেখছে। মেঘ চিবুক নামিয়ে বসে চটপটি খাচ্ছে। খাওয়া শেষে বাটি রাখতে গিয়ে চোখ পড়ে রাস্তার পাশে বাইকের দিকে। রক্তাভ আখিতে চোখ পড়াই অকস্মাৎ কেঁপে উঠল। ব্যাগ থেকে ফোন বের করতেই এগিয়ে গেল বাইকের দিকে। ফোনের স্ক্রিনে 3টা মিস কল ভেসে আছে। 3টা কলই আবির করেছিল। ক্লাসে ঢুকে মেঘ সবসময় ফোন সাইলেন্ট রাখে। ক্লাস শেষে ভাইব্রেশন মোড অন করে দেয়। আজ ক্লাস শেষে খেতে চলে আসায় ফোন হাতেই নেয়নি। আবিরের কাছাকাছি এসে কাঁপা গলায় বলল, ফোন সাইলেন্ট ছিল। আবির অন্যদিকে মুখ করে বিরক্ত হয়ে বলল, 10 মিনিট ওয়েট করার ধৈর্য হয়নি? আড্ডা দেওয়ার এত ইচ্ছে ছিল? আমায় জানালেই হতো, অফিসের কাজ ফেলে কাউকে বিরক্ত করতে আসতাম না। মেঘ ড্যাব ড্যাব করে আবিরের দিকে তাকিয়ে আছে।
মুখ দেখা যাচ্ছে না, তবুও ঘাড় কাত করে মেঘ আবিরের মুখ দেখার চেষ্টা করছে। সকালবেলা হেলমেট না খোলায় কেউ আবিরকে দেখতে পায়নি, এখন হেলমেট খোলায় মিনহাজ, তামিম সহ মেয়েগুলো দাঁড়িয়ে আবিরকে দেখার চেষ্টা করছে। আবির একটা রিক্সা ডেকে ভাড়া দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, বাসায় যাও। বন্যা না করতে যাবে, তখনই চোখাচোখি হয় আবিরের সঙ্গে। কপালে ভাঁজ, সাথে আবিরের রাগান্বিত চাহনি দেখে না করার সাহস হয়নি। ভদ্র মেয়ের মতো রিকশায় উঠে পড়ে। বন্যা যাওয়ার পর আবির মিনহাজ আর তামিমকে এক পলক দেখে বাইক স্টার্ট দেয়। বাড়ির মানুষজন অনেকক্ষণ আগেই চলে এসেছে। আবির তানভীরের সঙ্গে কথা বলে এক মুহূর্তও দাঁড়ালো না। বাসা থেকে বেরিয়ে রওনা দিল অফিসের উদ্দেশ্যে। 5 মিনিটের মধ্যে তানভীরও বেরিয়ে পড়েছে। সপ্তাহখানেক পর নির্বাচন, যার জন্য তানভীর দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছে। মেঘ ফ্রেশ হয়ে সেই যে ঘুমিয়েছে, মিমের ডাকে উঠেছে প্রায় সন্ধ্যাবেলায়। ফ্রেশ হয়ে দুই বোন ছাদের গাছগুলো দেখতে গিয়েছে। কিছু গাছের আগাছা পরিষ্কার করে গাছগুলোতে পানি দিয়ে আজানের সঙ্গে সঙ্গে রুমে চলে এসেছে। বছর শেষ হতে চলল। 1 বছরের সকল হিসাব মেলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আবির। তার মধ্যে তানভীরের নির্বাচনের প্রেশার। সে রিস্ক নিয়ে তানভীরকে রাজনীতিতে পাঠিয়েছে। তানভীর ব্যর্থ হলে সেই ব্যর্থতার সম্পূর্ণ দায় পড়বে আবিরের ওপর। তার থেকেও বড় বিষয় হলো তানভীরকে ঠিক রাখতে কষ্ট হয়ে যাবে। এদিকে মেঘের আচরণ ভালো লাগছে না। মেয়েটা ইদানিং অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছে। হঠাৎ করে যেন ম্যাচুরিটি ভর করেছে মেঘের ওপর। কথায় কোনো চঞ্চলতা নেই। খাবার সময় ছাড়া নিচে সচরাচর নামতে দেখা যায় না। ভার্সিটি, ঘুম আর গাছের যত্ন নিয়েই দিন কাটিয়ে দেয়। সন্ধ্যার পর থেকে পড়াশোনা করে, বাকিটা সময় অনলাইনে হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ শেখে। খুব বেশি মন খারাপ থাকলে মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আবিরের সঙ্গে সকালে খাবার টেবিল ব্যতীত দেখা হয় না। আবিরও বাসায় ঠিকমতো সময় দিতে পারে না। সারা দিন 2 অফিস সামলে সন্ধ্যার পর বাসায় ফিরে ফ্রেশ হয়ে জিমে যায়। জিম থেকে ফিরতে প্রায় রাত 12টা বেজে যায়। রেগুলার চলছে এই রুটিন। ভার্সিটির বন্ধুরা কেউ মেঘের ফ্রেন্ড লিস্টে অ্যাড ছিল না। স্কুল কলেজের ফ্রেন্ডরাই শুধু অ্যাড ছিল। মিনহাজ আর তামিম বলাতে অ্যাড করেছে ওদের, সাথে সাদিয়া, মিষ্টি ওদেরকেও অ্যাড করেছে। এক বিকেলে মেঘ আর মিম 2 বোন গাছের ছাদে পানি দিতে দিতে গল্প করছিল। হঠাৎই মিম বলল, আপু, তোমায় একটা কথা বলা হয়নি। মেঘ সন্ধিহান হয়ে প্রশ্ন করল, কি কথা? মালা আপুর হাতে না মেহেদি দিয়ে নাম লেখা ছিল। অকস্মাৎ মেঘের মন খারাপ হয়ে গেছে। কিছুদিন যাবৎ সবকিছু এড়িয়ে চলছে, যেন স্বাভাবিক হতে পারে। হাতের মেহেদিও উঠতে শুরু করেছিল। মিম পুনরায় মনে করিয়ে দিল। মিম পুনরায় বলল, কি নাম ছিল জানো আপু? মেঘ এ অক্ষর দেখেছিল, কোনো নাম ছিল না। কিন্তু মিম নাম কোথায় পেল? তবে কি পরে আবির ভাইয়ের নাম লিখেছিল? মেঘ আনমনে এইসব ভেবে প্রশ্ন করল, কি নাম? আশিক। মেঘ চমকে উঠে প্রশ্ন করল, আশিক? তুই ঠিক দেখেছিস? হ্যাঁ, আমি একদম ঠিক দেখেছি। বিয়ের দিন রাতে দেখেছি। তোমাকে বলতে গিয়ে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ। তারপর দিশাকে জিজ্ঞেস করেছি আশিককে। তখন দিশা বলেছে মালা আপুর এক্স বয়ফ্রেন্ডের নাম আশিক। এক্স বয়ফ্রেন্ড? দিশা তো তাই বলল। মেঘ গভীর চিন্তায় পড়ে গেল। মালা আপুর বান্ধবীদের সঙ্গে কথা বলাই আর ওনার আচরণে স্পষ্ট বোঝা গেছে উনি আবির ভাইকে পছন্দ করে। সকালবেলা হাতে শুধু এ অক্ষরটাই ছিল, খুব উৎসাহ নিয়েই দেখাচ্ছিল। রাতে সেই অক্ষর আশিক কিভাবে হলো? কেউ কি হাতে কখনো নিজের এক্সের নাম লেখে? তবে কি কেউ ওনার হাতে নাম লিখিয়ে দিয়েছে? সে কে? আবির ভাই নয় তো? মেঘের হৃদয়ের শক্ত খোলস ভেদ করে অকৃত্রিম হাসি ফুটে উঠেছে। তাড়াতাড়ি করে গাছে পানি দিয়ে রুমে চলে গেছে। বেলকুনিতে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করছে। আবির সিঁড়ি দিয়ে উঠতেই মেঘ রুমের দরজা খুলে বেরিয়ে আসলো। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবির ভ্রু কুচকালো। মেঘ হাস্যোজ্জ্বল মুখে বলল, আবির ভাই। আবির কোনো প্রকার ভাবাবেগ প্রকাশ না করে কিছুটা তপ্ত স্বরে বলল, কিছু বলবেন? মেঘের হাসি মুখে মুহূর্তেই অন্ধকার ছেয়ে গেছে। আবিরের এমন উত্তর আশা করেনি সে। মুখ গোমড়া করে বলল, আমি যা বলতে চাই তা শোনার ধৈর্য আপনার হবে না। বিরক্ত করার জন্য দুঃখিত। 2 পা পিছিয়ে রুমে ঢুকেই মেঘ দরজা আটকে দিয়েছে। আবির অভিভূতের ন্যায় বন্ধ দরজার পানে চেয়ে আছে।